আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটাতে কানেক্ট হওয়ার জন্য। আশা করি তুমি পরবর্তীতে প্রতিদিন প্রতিটি টপিক আমার এই চ্যানেল থেকে সলভ করে নিবে। মূলত আমার চ্যানেলে কিন্তু আমি শুধু হিসাব বিজ্ঞানের ভিডিও করি এমনটা না, আমি ফিনান্সের ক্লাস করাই, ম্যানেজমেন্ট বা ব্যবসায় উদ্যোগ, যেটা এসএসসি ব্যবসায় উদ্যোগ এবং এসএসসি ফিনান্স হিসাব বিজ্ঞান, এই তিনটা সাবজেক্টের যে কোনো প্রবলেম এখান থেকে পাবে এই চ্যানেল থেকে। সো তোমার কাছে অনুরোধ থাকবে, যদি তুমি আমার চ্যানেলে একদম প্রথম হয়ে থাকো আজকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। তবে তুমি একটা কাজ করতে পারো, আমার ভিডিওগুলো নিজে দেখতে পারো এবং বন্ধুবান্ধবীকে সাজেস্ট করতে পারো, তাতে করে তারাও হয়তোবা আমার এই ক্লাসগুলো করে উপকৃত হবে। আর এতে করে যখন চ্যানেলের সদস্যের সংখ্যা বৃদ্ধি পাবে, স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে, সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন কিন্তু আমার ভিডিও বানানোর গতিটা আরও বৃদ্ধি পাবে, আরও বাড়বে, আমার সাহসটা আরও বাড়বে কাজ করার। কারণ যখন তুমি ক্লাস দেখবে, আরও 5 জন দেখবে, যখন স্টুডেন্টের সংখ্যা বেশি হবে, তখন কিন্তু আমার মধ্যে একটা ইচ্ছা জাগবে যে আমি কেন ক্লাস করাবো না। প্রতিটি অধ্যায়েরই যত সৃজনশীল আছে, অঙ্ক আছে, সব অঙ্কগুলো আমার চ্যানেলে পেয়ে যাওয়া ইনশাল্লাহ। সো আশা করি ক্লাসগুলো শেয়ার করবে আর কমেন্ট করবে যে কোনো সমস্যায়, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কিংবা যদি কোনো টপিক থাকে যেটা কনফিউশন আছে, সেটাও তুমি কমেন্ট করতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব অ্যান্সার করার জন্য, তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, ভিডিওতে বুঝিয়ে দেওয়ার জন্য, তাতে করে তোমার জন্য অনেক ভালো হবে। তো হিসাব বিজ্ঞান তুমি কেন নিয়েছো? নিশ্চয়ই তোমার একটা স্বপ্ন আছে যে তুমি ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করবে, ব্যাংকে চাকরি করবে, আরও অনেক কিছু থাকতে পারে, তুমি ব্যবসা করবে, ব্যবসায়ী হবে। দেখো, পুরো বইটার কথা যদি আমি বলি তাহলে বলতে পারি, এখানে প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, যেটা আমরা এখন আলোচনা করব। এই হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় লেনদেন, তারপর দুতরফা দাখিলা পদ্ধতি, এভাবে যতগুলো অধ্যায় আছে, 11টা 12টা অধ্যায় আছে। তো 12টা অধ্যায়েরই তোমরা সৃজনশীল আমার এখানে, আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। সো এতটুকু আশাবাদী থাকতে পারো। হ্যাঁ, তো প্রথম অধ্যায়ে যা আমরা দেখতে পাচ্ছি, দেখো, হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান শুনে কিন্তু মনে হয় যে এখানে কি মানে বিজ্ঞান কিছু একটা আছে হয়তোবা, তাই না? তো আমরা সব কিছু জানতে পারবো। ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। আমি আগেই বলি, আমরা কিন্তু এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল পাবো না। তো আমরা এই অধ্যায় থেকে কি পাবো? হয়তো কিছু এমসিকিউ পাবো, বহু নির্বাচনী প্রশ্ন পাবো, কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন পাবো, যেটা 2 মার্কের। তো এই জন্য আমি বলি, বইটা সাথে নিয়ে তুমি প্রয়োজনে একটু কষ্ট হলেও মার্ক করে রাখো তোমার বইয়ের মধ্যে। আমি যেখান যেখান মার্ক করতে বলবো, সেখান তুমি মার্ক করে রাখবে। এটা নোট হয়ে যাবে এক কথায়। হ্যাঁ, তাতে করে পরীক্ষার সময় তুমি খালি ওগুলো পড়লেই হবে, যেগুলো আমি মার্ক করে দিব, বলে দিব, সেগুলো পড়লেই হবে। এর বাইরে থেকে কোনো কিছুই থাকবে না, এগুলোর মধ্যেই থাকবে ইনশাল্লাহ। তো বলতেছে, ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে এবং সেই ঘটনাগুলোই কিন্তু অর্থ সম্পর্কিত। তুমি বাসা থেকে বের হয়ে স্কুলে যাচ্ছ, স্কুলে যাওয়ার সময় কিন্তু কিছু টাকা খরচ হয়, অনেকে হেঁটে যায়। তো তুমি যদি গাড়িতে যাও তাহলে কিন্তু কিছু টাকা খরচ হয়, তাই না? আবার তুমি স্কুলে গেছো, যাওয়ার পরে তুমি কিছু কিনেছো, কিনে খেয়েছো, এটা একটা ঘটনা। স্কুলে গেছো, একটা ঘটনা। আচ্ছা, তুমি বন্ধুবান্ধবীকে খাওয়িয়েছো, এটাও একটা ঘটনা। আবার তুমি স্কুল থেকে যখন বাসায় ফিরেছো, সেটাও একটা ঘটনা। প্রতিটি কিন্তু ঘটনা, এবং প্রত্যেকটা ঘটনার সাথে দেখো টুকটাক অর্থ সম্পর্কিত, মানে অর্থ জড়িত আছে। তো এই জন্য আর কি বলতেছিল যে আমাদের মানে ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজে, ব্যক্তি মানে কি আমার ব্যক্তিগত কাজে, প্রতিষ্ঠান যেমন তুমি স্কুলে গেছো, স্কুলে একটা প্রতিষ্ঠান, সেখানে মেহমান আসলে তাদের খাওয়ার ব্যবস্থা করতে হয়, নানান রকম খরচ হতে পারে, শিক্ষকদের আপ্যায়ন করতে হয়, তারপরে রক্ষণাবেক্ষণের খরচ করতে হয়, নানান রকম খরচ হতে পারে, তাই না? তো ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়, মানে প্রতিটি ঘটনাই অর্থের সাথে জড়িত থাকে প্রায় বলা যায়, শুধুমাত্র ঝগড়াঝাটি ছাড়া।
ঝগড়াঝাটিতেও তো অর্থ খরচ হয়, তাই না, যখন খারাপ পর্যায়ে চলে যায়। এ সকল ঘটনার সংখ্যা অগণিত, বৈচিত্র্যময়, মানে এগুলো আসলে আমরা হিসাব করে পারি না। এত হাজার হাজার ঘটনা ঘটে, এত শত শত ঘটনা ঘটে যে আমরা হিসাব করতে পারি না। এবং বৈচিত্র্যময়, নানান রকম, এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেটা আমরা মানে আমাদের সেন্সে রাখতে পারি না। নিয়মিত ঘটতেছে হাজার হাজার ঘটনা, কত ঘটনা মনে রাখা যায়? হয়তো অনেক বড় বড় ঘটনাগুলো মাথার মধ্যে থাকে আমাদের। তো নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ব্যতীত এই সকল আর্থিক ঘটনা সামগ্রিক ফলাফল, মানে তোমার সারাদিন অনেক মানে ঘটনা ঘটাইছো তুমি, মনে করো তুমি সারাদিন 100টা জায়গায় ঘটনা ঘটাইছো এবং 100টা জায়গায় টাকা খরচ হয়েছে। তুমি কি 100টা ঘটনা মনে রাখতে পারবে? 100টা ঘটনার পরে তোমার মানে সেই টাকা পয়সা কি চলে গেল, নাকি আসলো, নাকি তোমার লাভ হলো, নাকি লস হলো, তুমি বলতে পারবা? একটা মুদিখানার দোকানে দেখো, উনি সারাদিন বেচে কেনা করে, 5,000, 10,000, 20,000, 50,000 টাকা বেচা কেনা করে। আচ্ছা, উনি কি বলতে পারবে দিন শেষে যে 10 টাকার এটা, 20 টাকার এটা, 5 টাকার ওইটা, সেটা এভাবে 100 ঘটনা কি বলা সম্ভব? সম্ভব না। এই জন্যই বলতেছে যে এই সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন, এটা জানা যায় না। হুট করে কি একজন মুদিখানা দোকানদার সারাদিন বেচে কেনার পরে বলতে পারবে যে আমার এত টাকা লাভ হয়েছে? বলা যাবে না, তাই না? বলা যাবে না। কিন্তু সে যদি হিসাব নিকাশ রাখতো যে ওই প্রোডাক্টটা ক্রয় করেছিল কত টাকা, বিক্রি করছে কত টাকা, সারাদিন কতগুলো টাকা বিক্রি করলো, সেগুলো আবার ক্রয় করেছিল কত টাকা দিয়ে, সে যে সারাদিন বেচে কেনা করলো তার একটা খরচ আছে, প্রতিষ্ঠানের একটা খরচ আছে, সব কিছু মিলিয়ে চিন্তা করতে হবে। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংগঠিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করে। মানে এইটা হচ্ছে একটা পদ্ধতি, এই হিসাব বিজ্ঞান একটা পদ্ধতি যেখান থেকে তুমি যে কোনো আর্থিক ঘটনার নির্দিষ্ট সময়ের পরে যে ফলাফল সেটা জানতে পারবে। মনে করো একজন হকার যে গ্রামে গ্রামে হেঁটে হেঁটে জিনিসপত্র বিক্রি করে, তিনি যদি হিসাব বিজ্ঞান ব্যবহার করে তাহলে তিনি ইনস্ট্যান্টলি বলতে পারবে যে তিনি কত টাকা লাভ করেছে এবং কত টাকা তার ক্ষতি হয়েছে, বলতে পারবে। যে কোনো প্রতিষ্ঠান এবং ব্যক্তি জীবনে একজন ব্যক্তি সে সংসারে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, হাজার হাজার টাকা ইনকাম করতেছে, হাজার হাজার টাকা ইনকাম করে হাজার হাজার টাকা খরচ করতেছে, তো এইটা কিন্তু হুট করে বলা যায় না তার সংসারে আসলে ঘাটতি নাকি কিছু টাকা জমানো আছে। কিন্তু হিসাব বিজ্ঞান ব্যবহার করলে ওই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটা টাকা সম্পর্কিত, মানে অর্থ সম্পর্কিত, ব্যাপারটা বুঝো। আমি এখানে ব্যথা পাইছি, তো এই ব্যথাটা কিন্তু অর্থ সম্পর্কিত না। এখানে কিন্তু এই ব্যথার কারণে যে আমি টাকা পাইছি, ব্যথার কারণে টাকা গেছে, এমনটা কিন্তু না, তাই না? কিন্তু আমি 5 কেজি চাল কিনেছি, এটা একটা অর্থ সম্পর্কিত, তাই না? এখানে টাকার মানে টাকার কথা উল্লেখ আছে। 5 কেজি চালের দাম কত, প্রোডাক্টটা কিনেছি আমি, তাই না? টাকা দিয়েছি, আবার প্রোডাক্ট কিনেছি, আবার টাকা না দিলেও আমাকে ভবিষ্যতে দিতে হবে। কিন্তু এই ব্যথা যে পাইছি, কেউ কেউ আমার টাকা দিচ্ছে, আমি তো ব্যথা পাইছি, দিবে না। তাহলে এমন কোনো ঘটনা যেটা অর্থ সম্পর্কিত, সেগুলো হিসাব বিজ্ঞান খুঁজে বের করতে পারবে। হিসাব বিজ্ঞান খুঁজে বের করতে পারবে যে কোনটা অর্থ সম্পর্কিত আর কোনটা অর্থ সম্পর্কিত না। যেটা অর্থ সম্পর্কিত সেটা আবার আয় নাকি ব্যয়, সেটা আলাদা করবে। করার পরে আর্থিক অবস্থার পরিবর্তন হলো কি না সেটা আলাদা করবে। তারপর সে একটা সিদ্ধান্ত নিবে 1 বছর কিংবা 1 মাস কিংবা 1 সপ্তাহ, একটা নির্দিষ্ট মেয়াদ পরে, যে তার মালিক, যে মানে মালিক বলতে কি, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা প্রতিষ্ঠানের, তারা জানতে পারবে যে এই প্রতিষ্ঠানে লাভ হলো না লস হলো, সেটা কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞান। কারণ হিসাব বিজ্ঞান তো এগুলো নিয়ে আলোচনা করে, তাই না? ওকে, ফলাফল নির্ণয়ের পদ্ধতি, কোন পদ্ধতিতে ফলাফল নির্ণয় করতে হয় সেটা আমরা জানতে পারবো। কৌশল বা যেটাকে বলা হয় টেকনিক। কৌশল জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। দুইজন রিক্সাওয়ালা মনে করো রিক্সা চালাচ্ছে, তো একজন এক জায়গায় দাঁড়িয়ে আছে, শুধু জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে আছে। আরেকজন করতেছে কি, একটু ওমরে যাচ্ছে, একটু ওমরে যাচ্ছে। ওমরে দেখতেছে যে যতদূর দেখা যাচ্ছে তত দূর কেউ আসতেছে কিনা। 2-3 জন আসলে তো বোঝা যায় যে ওনারা মনে হয় কোথাও যাবে, তাহলে রিক্সা ওনাদের দরকার আছে। তো দেখতেছে ও মোড়ে কেউ নাই, তাহলে আবার এই মোড়ে আসলো। এ মোড়ে এসে দেখলো এখানে কেউ নাই, আবার অন্য একটা মোড়ে গেল। তাহলে দেখো উনি কিন্তু এই আশেপাশের মোড়ের মধ্যে ঘুরতেছে। তার মানে কি,
ওনার টেকনিক আছে, উনি টেকনিক অ্যাপ্লাই করতেছে, কৌশল, ওনার হচ্ছে কি যাত্রী খুঁজে বের করার কৌশল। কিন্তু যিনি দাঁড়িয়ে আছে এক জায়গায়, শুধু ওখানে যদি কেউ আসে তাহলে সে ওইটাকে বহন করতে পারবে, আর কাউকে বহন করতে পারবে না। তাহলে এটা কি একটা কৌশল হলো না। উনি কিন্তু দিন শেষে লাভবান নাও হইতে পারে, তাই না? তো হিসাব বিজ্ঞান কোনভাবে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু টাকা জমাতে পারে, ইনকাম করতে পারে, লাভ হতে পারে, লস হতে পারে, সব কিছু বের করতে পারে কে? হিসাব বিজ্ঞান। এবং বের করতে হয় সেই প্রক্রিয়াটার কৌশল এই হিসাব বিজ্ঞান আলোচনা করে। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি? ওকে, তুমি যদি না বুঝে থাকো তাহলে কিন্তু রিক্সা চালাতে হবে, কথা বুঝছো? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী। দেখো, অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ মানে কি জানো? ভিতরের। আর বাহ্যিক মানে কি? বাহিরের। তো অভ্যন্তরীণ বলতে ভিতরের। কে? মনে করো তোমার বাবা একটা গার্মেন্টস ফ্যাক্টরির একজন কর্মচারী, বা মনে করো যে পিএম বা জিএম, একজন কি জিএম। তার মানে উনি কিন্তু অভ্যন্তরীণ, উনি কিন্তু এই হিসাব বিজ্ঞানটা ব্যবহার করেই সারাদিন কাজ করতেছে প্রতিষ্ঠানের মধ্যে। কিন্তু গার্মেন্টসের মালিক সে কিন্তু বাহ্যিক, সে কিন্তু বাইরের ব্যক্তি, সে কিন্তু হিসাব বিজ্ঞান ব্যবহার করতেছে না। মানে একটা প্রতিষ্ঠানের মধ্যে যে হিসাব বিজ্ঞান ব্যবহার করতেছে সে অভ্যন্তরীণ, যে ব্যবহার করতেছে না সে বাহ্যিক। কে? হিসাব বিজ্ঞান। আমার কথা কিন্তু বুঝতে হবে, যে হিসাব বিজ্ঞান ব্যবহার করবে প্রতিষ্ঠানের মধ্যে থেকে সে হচ্ছে অভ্যন্তরীণ, আর যে ব্যবহার করবে না সে হচ্ছে বাহ্যিক। তাহলে একজন হিসাব রক্ষক সে হিসাব করে প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে সেও অভ্যন্তরীণ ব্যবহারকারী। একজন কর্মকর্তা যে হিসাব রাখতেছে সেও একজন কি বলা যায়? সে একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক মানে কি? বাইরের ব্যক্তি, একজন পাওনাদার, একজন দেনাদার, বিনিয়োগকারী, কিংবা হচ্ছে মালিকও কিন্তু একজন পাওনাদার। মালিক আর প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা। কারণ মালিক দিন শেষে ম্যানেজারকে যে শাসায়, প্রতিষ্ঠানকে নয়, ম্যানেজারকে যে শাসায়। কি করছো সারা বছর, সারা মাস কি করছো, লাভই হলো না। তার মানে কি বোঝা গেল? মালিক কি প্রতিষ্ঠানকে চিনে? প্রতিষ্ঠান কি মালিককে চিনে না? কারণ তুমি একজন তোমার কাছে 10,000 টাকা পাবে, সে তো তোমাকে জোর জবরদস্তি করে টাকা নেবে, তাই না? তাহলে মালিক সেও তো জবরদস্তি করতেছে, জোর করতেছে প্রতিষ্ঠানের উপরে। সে কি করতেছো? লাভ হচ্ছে না, এই না সে না। যে জিএম, মনে করো একজন ম্যানেজার একটা প্রতিষ্ঠানের, একজন ম্যানেজারকে যে টাকা পাবে সেও এসে বলবে, মালিকও এসে ম্যানেজারকে ধরবে। তাহলে ম্যানেজারকে দুইজনই কিন্তু শাসাইলো, দুইজনই টাকার কথা বললো। তাহলে বলো, দুইজনই কিন্তু বাহ্যিক, বাইরের ব্যক্তি। যে টাকা পাবে সেও বাইরের, যার কাছ থেকে ঋণ আনা হয়েছে সেও বাইরের, আবার মালিক সেও বাইরের, কারণ দুইজনই তো টাকা যাচ্ছে। তাহলে তুমি কাকে বলবো? অভ্যন্তরীণ। দুইজনই বাহ্যিক। কিন্তু এই ব্যাপারটা কন্ট্রোল করতেছে কে? এই ব্যাপারটা মানে নিষ্পত্তি করতেছে কে? ঝামেলা মারতেছে কে? আসলে ব্যবস্থাপক, ম্যানেজার। তাহলে ম্যানেজার হচ্ছে এই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারণ সে মালিককেও থামাইতেছে, স্যার ইনকাম হবে, সামনের মাসে আমাদের প্রচুর ইনকাম হবে, আমাদের প্রোডাক্ট আছে স্টকে, অনেক কিছু, এই সেই হ্যান ত্যান। আর পাওনাদারকে বলতেছে কি, যে ভাই তোমার টাকা আমি দিয়ে দেবো, টেনশন নিও না, আমরা আবার লোন নিব তোমার থেকে টাকা দিয়ে। তাহলে একজন ম্যানেজার ব্যবস্থাপক সে কিন্তু দুই পক্ষকেই সামাল দিল, দুই পক্ষকে বুঝাইলো। তার মানে কি? মালিকও তো বাহ্যিক ব্যবহারকারী। তাহলে হচ্ছে মালিকও যেমন, আবার হচ্ছে তোমার এই যে পাওনাদার হেও তেমন। তার মানে দুইজনই কিন্তু বাহ্যিক ব্যবহারকারী, তাই না? মাথায় রাখতে হবে ব্যাপারটা। ওকে, অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই। তোমাদেরকে জন্য একটা কথা বলি, এইটুকু শেষ করি, তারপরে। বিভিন্ন পক্ষ হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী। সবসময় এই মালিকও সবসময় অপেক্ষা থাকে, লাভ হচ্ছে না কি অবস্থা, প্রতিষ্ঠান কি চলবে, আগামী বছর চলবে না, এই না সেই না, হ্যান না তেন না। আর বাহ্যিক বিভিন্ন যে ব্যবহারকারী, তাদের কথা বলতেছি। আবার অভ্যন্তরীণ যারা আছে প্রতিষ্ঠান নিয়ে, তারা তো টেনশন নেওয়া খাওয়া ছেড়ে দেয়, তাই না? সবাই আর কি জানতে চায়। তাই হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেন সমূহ সংরক্ষণ করে। মানে আর্থিক লেনদেন জিনিসটা কি? যেখানে অর্থ আছে, টাকা সম্পর্কিত, যেখানে কি টাকা সম্পর্কিত কোনো ঘটনা। আমি 10 টাকার কোনো কিছু ক্রয় করলাম, আমি টাকা দিলাম, একটা প্রোডাক্ট নিলাম, লেনদেন হলো। আমি একজনের কাছ থেকে 50,000 টাকা নিলাম, এটাও কি লেনদেন হলো? অর্থাৎ অর্থ সম্পর্কিত, অর্থ আদান প্রদান হবে। বা আজকে ঘটনা ঘটেছে, 5 দিন পর অর্থ আদান প্রদান হবে, এমন কিছু যদি লেখা থাকে, সেটা একটা অর্থ সম্পর্কিত লেনদেন।
ঠিক আছে, আর্থিক লেনদেন সংরক্ষণ করে। এটা সংরক্ষণ করে কিভাবে? যেমন হিসাবের প্রাথমিক বই জাবেদা, কোনো একটা ঘটনা ঘটলেই সেটা যদি অর্থ সম্পর্কিত হয় তাহলে সেটাকে জাবেদায় লিখে ফেলে। কে লিখে ফেলে? হিসাব রক্ষক। হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, হিসাব বিজ্ঞান জানো তো, হিসাব বিজ্ঞান মানে কি? অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞান, ACCOUNTING, অ্যাকাউন্টিং। আর হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্ট, ACCOUNTANT, অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক। ঠিক আছে, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেন্ট মনে রাখতে হবে। অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক। আর অ্যাকাউন্টিং মানে কি? অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান। অনেকে বলে অ্যাকাউন্ট সায়েন্স স্যার, হিসাব বিজ্ঞান। আসলে এটা কি হিসাব বিজ্ঞান আলাদা? ও আচ্ছা, আরেকটা কথা, তোমরা যেহেতু 9-এ প্রথম, তো হিসাব দেখো, হিসাব বিজ্ঞান এটা কি আলাদা? এই যে মাঝখানে এই যে ফাঁকা দিছে স্পেস, এটা দেওয়া যাবে না, ভুল হবে। অনেক টিচাররা পর্যন্ত আমি লিখে দেখছি, হ্যাঁ, হিসাব বিজ্ঞান আলাদা লেখে। আসলে তাই হবে, হিসাব বিজ্ঞান এটা একসাথে হবে, এবং এটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান। ঠিক আছে, যদি আলাদা দেও হিসাব বিজ্ঞান তাহলে কিন্তু ভুল হবে, মাথায় রাখতে হবে। ওকে, তো লেনদেন সংরক্ষণ পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করে। মানে সারা বছর হিসাব নিকাশ করে একটা নির্দিষ্ট সময় পরে তারপর সে মালিককে দেখায়, স্যার এত লক্ষ টাকা আমাদের ইনকাম হলো। এবার পাওনাদারকে বোঝায়, ভাই আপনি আরও বেশি ইনভেস্ট করেন আমাদের কাছে। ব্যাংকে বোঝায়, ভাই আসেন আমাদের কাছে আরও বেশি ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন, আমাদের এত লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়েছে। তাহলে কি বিভিন্ন পক্ষকে এটা জানালো না, প্রদর্শন করলো না, তথ্যটা আর্থিক সম্পর্কিত ঘটনাটা দেখাইলো না? জি, একটা ফলাফল দেখাইলো যে আমাদের এবার 200 কোটি টাকা লাভ হয়েছে, আমাদের এবার 500 কোটি টাকা লাভ হয়েছে। এটা জানানোর পরে বিভিন্ন ব্যাংক যখন জানবে, কিরে তার লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম, তার মানে কি এই প্রতিষ্ঠান ভালো, এখানে বিনিয়োগ করলে আমাদের ভালো হবে, এটা আর কি ভাববে। হ্যাঁ, তারপর তারা তো সবাই বিনিয়োগ করতে যাবে। তো আমি যেটা বলতেছিলাম, শোনো, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, মনোযোগের সাথে শুনবা। এটা শুনে কমেন্টে লিখবা তুমি কি কথাটা শুনেছো কিনা। আমি একটা হিসাব বিজ্ঞান কোর্স করাই সারা বছরই। হ্যাঁ, আমার নতুন নতুন ব্যাচ প্রতি মাসেই আমি শুরু করি। তো তুমি যদি চাও তুমি এই 1 তারিখ থেকে শুরু করতে পারো, বা তুমি এখন 9-এ, তুমি এখন ভর্তি হও। শোনো, 499 টাকা আমি নেই, মাত্র 499 টাকা, 1 টাকাও বেশি না, 499 টাকায় তুমি দিবা। তোমার এই হিসাব বিজ্ঞান বই প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে দেব। যদি বিশ্বাস হয় ভাই, বিশ্বাস যদি হয় তাহলে তুমি ভর্তি হবা 499 টাকা দিয়ে, এবং তোমার ক্লাস চলবে একদম। তোমার যে একটা বোর্ড পরীক্ষা হবে না, এসএসসি, এই এসএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। কখনোই তুমি মানে বলতে পারবে না যে স্যার ক্লাস হলো না কেন। নিয়মিত ক্লাস হবে, সপ্তাহে 3 দিন ক্লাস করাই আমি। এখন কথা আছে, স্যার মাত্র 400 টাকা দিয়ে আপনি 2 বছর, 500 টাকা দিয়ে আপনি 2 বছর পড়াবেন, এটা কি বিশ্বাস করার মতো? আরে ভাই, তুমি কি একা পড়বা নাকি? আর আমি কি ঘরের মধ্যে এখানে জায়গা দিব? জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ বুঝো? জুম অ্যাপে ক্লাস হবে। তো জুমের মধ্যে না বুঝলে যারা বড়রা আছে তাদেরকে জিজ্ঞাসা করে, জুম অ্যাপে ক্লাস হবে। জুম অ্যাপে ক্লাস মানে কি? তুমি আমাকে সরাসরি দেখবে, আমি তোমাকে সরাসরি দেখতে পাবো। আর তুমি আমাকে, আমি এই যে পড়াবো, তুমি আমাকে প্রশ্ন করবে সরাসরি। যেমন এখন তুমি আমি ভিডিও রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিচ্ছি, ফেসবুকে ছেড়ে দিচ্ছি, আর তুমি দেখতেছো। আর তখন হবে কি, তুমি সরাসরি কথা বলো, স্যার আমি তো এটা বুঝলাম না, স্যার ওইটা কি লিখছেন, স্যার ডান পাশে এটা কি লিখছেন, বাম পাশে কি লিখছেন। আবার আমি এখানে অঙ্ক দিব, সেই অঙ্কটা তুমি সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা অথবা মেসেঞ্জারে পাঠাবা। তো দেখো, সরাসরি প্রাইভেট পড়ার মতো। তো কত টাকা কত দিক খরচ করবা, এই যে বাসায় টিচার রাখবা, এখন প্রাইভেট পড়বা, কোচিং সেন্টারে যাবা, কত কি ব্যাচে পড়বা। তো এত কিছু করো, সমস্যা নাই, দুঃখ নাই, প্রয়োজন হলে করবা। কিন্তু তুমি একটাবার ভর্তি হয়ে দেখো, 499 টাকা দিয়ে। আমি হিসাব বিজ্ঞান কেন, ফিনান্সও করাই, উদ্যোগও করাই। তো ওগুলো পরে হবে, ওগুলো তুমি পরে ভর্তি হও। আগে হিসাব বিজ্ঞানটা পড়ে দেখো, যদি ভালো লাগে ফিনান্স ব্যাচে ভর্তি, ফিনান্সও ব্যাচ আছে, ওই ব্যাচেও ভর্তি 499 টাকা। তারপরে, এবং এটা হচ্ছে 50% ডিসকাউন্ট, অন্য সময় 1000 টাকা নেই, শুধুমাত্র এই জানুয়ারি মাসের জন্য। এই জানুয়ারি মাসে যারা ভর্তি হবে তাদের জন্য 500 টাকা ছাড়, মানে 1000 টাকার কোর্স 500 টাকায়, 499 টাকায়। সো যারা এখনও ভর্তি হওনি, দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, কথা বলা লাগে, বাবা আমার সাথে কথা বলে দাও। কত টাকা কত দিক যায় বিশ্বাস করেই দেখো স্যার কেমন পড়ায়, ঠিক আছে? ওকে, আর না হলে কমেন্টে বলে যাও যে স্যার তো ক্লাস করে না, পড়ায় না, হুদায় টাকাটা নিল।
কমেন্ট করো, ঠিক আছে? রিপোর্ট দিবা, সমস্যা কি? রিপোর্ট দেওয়ার সুযোগ তো আছেই, তাই না? রিপোর্ট দিবা। ওকে, দেখো তো এটা অনেক বড় ভিডিও, হ্যাঁ? তো ওখান থেকে যেগুলো পড়বা, এবার আমাদের এই পরের অংশে দেখানো আছে অনেক কিছু, দেখাই দেবো। দেখো, হিসাব বিজ্ঞান কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান কাকে বলে সেটা, হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ, পরিশোধ, আয়, আদায়, সম্পদ ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, লেনদেন, দেনাদার হতে আদায় এবং পাওনাদার হতে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। যদি তোমাকে 2 নাম্বারের জন্য জিজ্ঞাসা করে যে 2 নাম্বারের জন্য তুমি লিখো যে হিসাব বিজ্ঞান কাকে বলে, লিখতে বলতে পারে না, হিসাব বিজ্ঞান কাকে বলে তোমাকে বললো, তো তুমি এটা লিখে দিতে পারবা না যে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া। এটা একটা প্রক্রিয়া, এটা কিন্তু একটা কাজ না। প্রথমে তুমি জাবেদা করবা, জাবেদা আছে 6 অধ্যায় জাবেদা, তারপরে তুমি মানে হিসাব আগে খুঁজে বের করবা কোনটা লেনদেন কোনটা লেনদেন না, মানে কোনটা অর্থ সম্পর্কিত। তারপর হচ্ছে জাবেদায় লিখবা, জাবেদা থেকে খতিয়ান থেকে রেওয়ামিল, তাই না? রেওয়ামিল কার্যপত্র, অনেক পার্ট আছে, লাস্টে দিয়ে চূড়ান্ত হিসাব করে তারপর ফলাফল দেখাইতে হয়। তো এই যে একটা প্রক্রিয়া, কাজ চলতে থাকবে, লেনদেন হবে, কাজ চলতে থাকবে। তো হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব সংরক্ষণ করা হয় এবং নির্দিষ্ট মেয়াদ পরে বিভিন্ন পক্ষকে এর আর্থিক ফলাফল জানানো হয়, তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। এটা বলতে পারো, যেটা ইচ্ছে সেটা লিখতে পারো। হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসার আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করে। দেখো, বহুপদী প্রশ্ন, কিন্তু একটা বহুপদী প্রশ্ন, মানে নিচের কোনটি সঠিক? হিসাব বিজ্ঞান সম্পর্কে নিচের কোনটি সঠিক? লেনদেন লিপিবদ্ধ করে, শ্রেণীবদ্ধ করে, আর কি ব্যাখ্যা করে। তাহলে 3টা থাকবে, তো 1 2 3, 1 ও 2, 2 ও 3, নাকি 1 2 3? তখন তুমি বলবা 1 2 3। কী কী? লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যা। লিপিবদ্ধ মানে কি? লেখা হয়। শ্রেণীবদ্ধ মানে ভাগ ভাগ করে, আগে লেখার পর ভাগ ভাগ করে, তারপর কি ব্যাখ্যা করে। ভাগ ভাগ কেন করলো সেটা ব্যাখ্যা করে, বুঝতে হবে। পদ্ধতি আলোচনা করা। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে। মানে গত বছরেও যদি তুমি ইট লাভ নির্ণয় করো, তুমি গতকালকে 500 টাকা বেচা কেনা করছো, আজকে 1000 টাকা। আচ্ছা বলো তো, কালকের চেয়ে আজকে বেশি না কম? হ্যাঁ স্যার, ডাবল হয়েছে, বেশি। কেমনে বুঝলা? ওই যে কালকে তুমি হিসাব করছো, আজকে হিসাব করছো, তাহলে হিসাব না করলে কি বুঝবা? হিসাব না করলে বুঝবা না। ওকে, তাহলে কি এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন নির্ণয় করা যায়। এইসব তথ্যবলী ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে কি? এইসব তথ্যবলী, হিসাব বিজ্ঞানের তথ্য। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। এটা এমন কোনো বছর নিয়ে আসে না, এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের ভাষা বলা হয়, হ্যাঁ, ব্যবসায়ের ভাষা বলা হয় হিসাব বিজ্ঞানকে। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়, খুব গুরুত্বপূর্ণ, এটা মার্ক করে নাও। তারপর দেখো, হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনা সংগ্রহ হিসাবে নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। এটাও এমসিকিউ আসতে পারে, বহুপদী প্রশ্ন। লিপিবদ্ধ করে, শ্রেণীবদ্ধ করে, ওই আগের কথাটাই বিশ্লেষণ করে, লিপিবদ্ধ করে, শ্রেণীবদ্ধ করে, ব্যাখ্যা করে, আগের কথাই। ওকে, তো একটি ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় আর্থিক কার্যাবলী তালিকা করো। তো একটা প্রতিষ্ঠানে, এটা তোমার বাড়ির কাজ, একটা প্রতিষ্ঠানে আর্থিক কার্যাবলী কি কি কাজ করে? কর্মচারীর বেতন দেয়, বিদ্যুৎ বিল দেয়, হ্যাঁ, তারপর ভাড়া দেয় দোকানের, কর্মচারীর বেতন দেয়, তারপর হচ্ছে প্রোডাক্ট ক্রয় করে, হ্যাঁ, আবার বিক্রয় করে, তাই না? ওকে, ট্যাক্স দেয়, অনেক কিছু, অনেক লেনদেন হতে পারে, তাই না? মালিক উত্তোলন করে। তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো কি কি? এখানে অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে লেনদেন সংগ্রহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায় না। তুমি যদি খাতার মধ্যে লিখেই না রাখো, তাহলে কত লক্ষ হিসাব মনে রাখবে? কি সম্ভব? হাজার হাজার লেনদেন হয় একটা প্রতিষ্ঠানে, সম্ভব না। তো এই জন্যই তো লিখতে হবে। লিপিবদ্ধ মানে কি? লেখা। হ্যাঁ, তাহলে লেনদেন সংগ্রহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ মানে লিখতে হবে। লেখা ব্যতীত আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সংগ্রহকে, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য দেখাও। হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সংগ্রহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি?
লেনদেন সম্পর্কে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে বিষয়ের একটা নির্দিষ্ট পদ্ধতি মানতে হবে, যে কোন পদ্ধতিতে তুমি লিখবা। সেই পদ্ধতিটা আমরা এই অধ্যায়ে জানবো একের পর এক, হ্যাঁ, আস্তে আস্তে জানবো, এর পরবর্তী অধ্যায়ে জানবো। তো হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে কি করতে হবে, বইতে লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা, এবার অন্যতম প্রধান উদ্দেশ্য, আগেরটা ছিল প্রথম উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণ করা, অন্যতম প্রধান উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, সুনির্দিষ্ট তথ্য কি করা, সংগ্রহ করে তা সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা। হ্যাঁ, আর এটা কি, আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা জানা। তাহলে প্রথম কাজ হচ্ছে লিপিবদ্ধ করাটা, নির্দিষ্ট নিয়ম অনুসারে লিপিবদ্ধ করা প্রধান কাজ, প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য কি, অন্যতম প্রধান উদ্দেশ্য, যেটা কি আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা জানা। মানে বছর শেষে লাভ হইলো না লস হইলো, প্রতিষ্ঠান কি চলবে নাকি যাবে, এরকম কিছু। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা করা যায়। আচ্ছা, এটা দাও প্লিজ। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাহলে একটা ব্যবসায়ের লাভ মানে গতি প্রকৃতি সম্পর্কে জানা যায় কিভাবে, লাভ ক্ষতি নির্ণয়ের মাধ্যমে। গতি প্রকৃতি, এটা এমসিকিউ, গতি প্রকৃতি বইয়ের মধ্যে লিখে রাখো। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা যায়, ওটা সবাই জানে, এটা লেখা দেখান লাগবে না, দুটোই দেখালে হবে। ওকে, তারপর 3 নাম্বার দেখো, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। প্রতিষ্ঠানের সম্পদ জিনিসটা কি স্যার, জীবনে তো প্রথম শুনলাম, আপনার মুখে অনেকবার শুনছিলাম যে লোন করতেছি, এই করতেছি, সেই করতেছি, সম্পদ করতেছি। আসলে সম্পদ জিনিসটা কি? সম্পদ আছে, যেমন তুমি একটা সম্পদ, তোমার মানুষ করতেছে খাওয়াই দেওয়ায়, তুমি তো একটা সম্পদ। কেন সম্পদ? কারণ তোমার থেকে ভবিষ্যতে বাপ মা সুবিধা পাবে, তুমি ইনকাম করবা, তাই না? আচ্ছা, তোমার বাসায় একটা টেবিল কিনছে, কেন কিনছে? ওই টেবিলটা ব্যবহার করবে, তাই না? ভবিষ্যতে টেবিলের থেকে সুবিধা পাবে না? সম্পদ হচ্ছে এক কথায় যে ভবিষ্যতে বা পরবর্তীতে সুবিধা দেয়, সেটা হচ্ছে একটা সম্পদ। যেই সুবিধা দেবে সেই সম্পদ। এখন বলতে পারো স্যার, তো আমার তো সবই সুবিধা দেয়, যেই সুবিধা দেবে ভবিষ্যতে সে একটা সম্পদ। নগদ টাকা আছে তোমার কাছে 10,000 টাকা তোমার সুবিধা দেবে ভবিষ্যতে। হ্যাঁ স্যার, 10,000 টাকা তোমার ভবিষ্যতে একটা কাজে লাগবে, সুবিধা দেবে, সম্পদ। তাহলে স্যার আমার বাসায় একটা মেশিন কিনছে, সেলাই মেশিন, ওই সেলাই মেশিন দিয়ে ব্যবহার করে তুমি ইনকাম করবা, তাহলে ওটা তোমার সুবিধা দিচ্ছে। স্যার আমি একটা বিল্ডিং কিনছি 10 তলা, হ্যাঁ বিল্ডিংয়ের ভাড়া তুলে খাবা, তাহলে 10 তলা বিল্ডিং, এটা কি একটা সম্পদ হতে পারে? স্যার তাহলে তো আমি একজনের কাছে 50,000 টাকা পাবো, এটা কি? দেনাদার মানে কারো কাছে টাকা পাইলে সেটা দেনাদার বলা হয়। আস্তে আস্তে জানবা এগুলো, প্রথম তো আস্তে আস্তে জানবা, প্রথমত একটু ঝামেলা হবে, আমি আরও ভালো করে বুঝাই দেবো, সমস্যা নেই। তো দেখো এটা একটা কি সম্পদ, কারণ ওর কাছ থেকে আমি টাকা পাবো না ভবিষ্যতে, সম্পদ না ওটা। তো যার থেকে ভবিষ্যতে সুবিধা পাবো, যে ভবিষ্যতে আমাকে সুবিধা দেবে সেই সম্পদ, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। আমি একটা ভ্যান গাড়ি কিনছি, ভ্যান গাড়ি ব্যবসা করি তো, তাই একটা ভ্যান গাড়ি কিনছি। আচ্ছা, ভ্যান গাড়িটা কি একটা সম্পদ? কেন সম্পদ? কারণ ভ্যান গাড়ি ভবিষ্যতে আমাকে সুবিধা দেবে না? তাহলে এই জন্য কি এটা একটা সম্পদ। এই যে আমি ক্যামেরা রেকর্ড করতেছি, এই ক্যামেরা কি আমি কিনছি 2018 সালে, এই ক্যামেরাটা এখন পর্যন্ত আমি চালাচ্ছি, তাহলে এটা কি একটা সম্পদ? কেন সম্পদ? কারণ এটা আমাকে সুবিধা দিচ্ছে, এখান থেকে আমি ইনকাম করতেছি। এই যে বোর্ড, এটা একটা সম্পদ, সবই সম্পদ যে আমাকে সুবিধা দিবে, ঠিক আছে? যেটা আমাকে সুবিধা দেবে সেটাই কি একটা সম্পদ। ওকে, এবং যে সুবিধাটা ভবিষ্যতে দেবে, হ্যাঁ, দিতে থাকবে। তো তারপর দায় হচ্ছে প্রতিষ্ঠানের কাছে যদি কেউ টাকা পায় সেটা একটা দায়। যদি সেটা মালিক হয়, মালিকও দায়, মালিক প্রতিষ্ঠানে টাকা পাবে, মালিকও কি একটা দায়। ব্যাংক প্রতিষ্ঠানের কাছে 10,000 টাকা 50,000 টাকা পাবে, এটাও একটা দায়। এগুলো কি এক একটা দায়, মাথায় রাখতে হবে। তারপর মালিকানা সত্ত্ব কি? মালিকের যতটুকু সত্ত্ব আছে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মানে আমার প্রতিষ্ঠান, হ্যাঁ আমার প্রতিষ্ঠান, মনে করো মুদিখানার দোকান, এই দোকানে প্রায় 2 লক্ষ টাকার মাল আছে, প্রোডাক্ট আছে 2 লক্ষ টাকার মাল। কথাটা শুনে পোলাপান মানুষ তো অনেকে হাসাহাসি করে, আমিও ক্লাসে অনেক সময় হেজিটেশন ফিল করি, স্টুডেন্টরা হাসাহাসি করে। তো মাল মানে হচ্ছে হিসাব বিজ্ঞানে খারাপ কিছু না, এটা হলো মূলত পণ্যকে কি বলা হয়? মাল বলা হয়। তো তোমরা আবার এটা অন্যভাবে নিও না। মানে অনেকে দুষ্টামি করে যে স্যার এই ধরনের কথা, মানে হাসাহাসি শুনতে মনে হয়। ওই যে মানে গণিতে সাইন কস ট্যান কট সেক, এই সেকের উচ্চারণ অনেকে পারে না, সেকের উচ্চারণটা এমনভাবে করে, হাসাহাসি করে, তো ডিস্টার্বিং। যাই হোক, তো 2 লক্ষ টাকার পণ্য আছে এই প্রতিষ্ঠানের মধ্যে।
তো এখান থেকে একজন মানুষ আমার কাছে 50,000 টাকা পাবে। কেন? আমি যে ব্যবসা শুরু করছিলাম যখন এক দুলাভাইয়ের থেকে ধার নিয়েছিলাম 50,000 টাকা, দুলাভাই আমার 50,000 টাকা দেন, দোকানদারি করি তারপর দিয়ে দেবনি। তো এই 2 লক্ষ টাকা থেকে 50,000 যদি আমার দুলাভাইরেই দিয়ে দেই, তাহলে আমার টাকা কত এখানে? 1,50,000। ওটাই হচ্ছে আমার মালিকানা সত্য। মানে একটা প্রতিষ্ঠানে যে টাকা আছে সেখান থেকে তৃতীয় পক্ষ যারা টাকা পাবে, পাওনাদাররা যে টাকা পাবে, বিভিন্ন মানুষ, তাদের টাকা দেওয়ার পর যা থাকে ওইটাই হচ্ছে কি মালিকানা সত্য। অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে তৃতীয় পক্ষর দাবি বাদ দেওয়ার পর যা থাকে সেটা কি মালিকানা সত্য। বুঝতে হবে। ওকে, সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। ওকে, তারপর বলতেছে কি দেখো, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায়। আচ্ছা, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় কিভাবে? ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। এমসিকিউটা কয়েকবার আসছিল বোর্ড পরীক্ষায়, দাগায় রাখো। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ, এটা দরকার নাই। ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা, জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আচ্ছা, তুমি প্রতিষ্ঠানে যদি হিসাব বিজ্ঞান ব্যবহার না হয়, কোন প্রোডাক্ট কত টাকা দাম, কত টাকা বিক্রি হইলো, গতকালকে ওই প্রোডাক্ট কত টাকা বিক্রি করছি, আজকে কত টাকা বিক্রি করব, কর্মচারী হচ্ছে ওখান থেকে 50 টাকা মেরে দিল কিনা, এসব বিষয় কি জানা সম্ভব হিসাব বিজ্ঞান ছাড়া? কারণ হিসাব বিজ্ঞান মানে কি, তুমি হিসাবগুলো সব লিখবা। তুমি দেখছো কোনো মুদিখানা দোকানদার কিংবা হচ্ছে এই যে চার দোকানদার লেখে খাতার মধ্যে কোন দিন কত টাকা, কোন প্রোডাক্ট কত টাকা, কয় পিস চা বিক্রি করছে, কয়টা পান বিক্রি করছে, কয় কেজি চাইল, এগুলো কিন্তু লেখে না। এই কারণে ওরা হিসাব খুঁজে পায় না। অনেকে ব্যবসা মাইর যায়, আর অনেকে যেগুলো একটু চলে বেশি ওগুলো টুকটাক টিকে থাকে। কিন্তু কিছু দেখবা একটা মুদিখানা দোকানদার যে টিকে আছে অনেক বছর ধরে টিকে আছে, সে হিসাব করে প্রতিদিন কত টাকা বিক্রি হচ্ছে, 5,000 টাকা বিক্রি হচ্ছে। তাহলে তো ওনার একটা ধারণা আছে যে আমার প্রতিদিন এভারেজে 5,000 টাকা, তাহলে মাসে যদি 30 দিন হয় তাহলে 3 × 5 = 15, 1,50,000 টাকা বেচা কেনা হয়, 20% লাভ হয় বা 10% লাভ হয়। তার মানে 1.5 লক্ষ টাকা বেচা কেনা করলে আমার 15,000 টাকা থাকে 10% লাভ ধরলে, তাহলে 15,000 টাকার পরিমাণ আমি খরচ করব। তার মানে তার ব্যবসা মাইজ যাবে না। এই জন্য বুঝতে হবে আর কি। তো ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব। তুমি ব্যয় যত কমাই করবা তত তোমার লাভ হবে। তুমি যদি ফুডানি করে 10 টাকার মনে করো যে 10,000 টাকার পণ্য কিনতে গেছো ঢাকায়, এখন 10,000 টাকার পণ্য কিনতে যেয়ে যদি তুমি 10,000 টাকা পণ্য বিক্রি করলে কয় টাকা লাভ হবে? 1,000 টাকা লাভ হবে। তুমি 2,000 টাকা খরচ করেছো, তাহলে হবে না। বুঝতে হবে। হিসাব বিজ্ঞানে ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করেছে। এবার প্রতিষ্ঠানের প্রতারণা, জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানে কোনো বিকল্প নেই। হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা, জালিয়াতি রোধের পাশাপাশি ব্যয় তা নিয়ন্ত্রণ করে। 6 নাম্বার বলতেছে আর্থিক তথ্যবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করে। সংশ্লিষ্ট পক্ষ মানে যে উৎপাদন করতেছে, উৎপাদন প্রতিষ্ঠান তার পক্ষকে জানাই দিলাম, যে বিক্রি করতেছে তার পক্ষকে জানাই দিলাম, যেগুলো কিন্তু হচ্ছে না, ইনকাম হচ্ছে না, প্রতিষ্ঠান চলতেছে না, বিভিন্ন পক্ষকে জানানো যায়। মালিক পক্ষকে জানালাম, যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে জানালাম। ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করে। প্রতিষ্ঠানে একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব। প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনামূলক, মানে 2020 সালে লাভ হয়েছিল 5,000 টাকা, 2021 সালে লাভই হয় নাই, 0। 2022 সালে 5,000 টাকা লাভ হয়েছে। দেখো, আমি যদি আমার কাছে কয়েক বছরের আর্থিক বিবরণী থাকে, আমি বলে দিতে পারবো না কোন বছর কত টাকা লাভ হয়েছে, কত টাকা লাভ হয় নাই। বুঝতে হবে জিনিসটা। এগুলো আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে পারি। তারপর দেখো, বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। অমুনাফাভোগী মানে যাদের ইচ্ছা মুনাফা করা না, যেমন হাসপাতাল, বিদ্যালয়, মসজিদ, মন্দির, গির্জা, এরা কিন্তু লাভ করে না। এরা খালি কি চলতে থাকে, যা ইনকাম হয় তাই দিয়ে টুকটাক করে চলে, তাই না? যখন দেখবা মসজিদে হচ্ছে একটু ফান্ডের সমস্যায়, তখন একটা কালেকশন করে, শুক্রবার দিন একটু হুজুর রস করে দেয়, যে সেই ব্যাপার হয়ে যায়। এইসব প্রতিষ্ঠান এভাবে চলে। এরা তো লাভ করার উদ্দেশ্যে চলে না যে লাভ করতে হবে। তো কি বললাম, স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব, সোসাইটি বিভিন্ন উৎস হতে অর্থের আগমন বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে। মানে কোন জায়গা থেকে কত টাকা আসলো আর কোন জায়গা থেকে কত টাকা চলে গেল সবই আমরা জানতে পারি। হ্যাঁ, এই সকল প্রতিষ্ঠানে বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায়। সরকার বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে। রাজস্ব আদায় করে মানে কি? সরকারের আয় হয় কিভাবে বলো তো? সরকার আয় করে কিভাবে? সরকার আয় করে হচ্ছে কর, শুল্ক, ভ্যাট এগুলো গ্রহণ করে। ভ্যাট, তারপর কি
শুল্ক আছে, কর আছে। বিদেশ থেকে পণ্য আনতে গেলে টাকা দেওয়া লাগে না, শুল্ক দেওয়া লাগে না, ভ্যাট দেওয়া লাগবে প্রত্যেকটা পণ্য। তুমি যা এই যে একটা কলম ব্যবহার করো ওখানেও ভ্যাট দেওয়া লাগে সরকারের। কথা বলছো, সরকার ওটা ভ্যাট নিয়ে নিছে ওই প্রতিষ্ঠান থেকে, তাই তোমার কাছ থেকে দাম নেয় 10 টাকা, নাহলে ওর দাম ছিল 7 টাকা। বিভিন্ন নিয়মিত উন্নয়নমূলক খাতে ব্যয় করে। সরকার এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞানের সহায়ক ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, তার বলতেছি কি, তাছাড়া হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে লাগে, যেমন ব্যাংক বা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানতে ঋণ গ্রহণ। তোমার যদি হিসাব নিকাশ না থাকে তা ওরা তোমারে টাকা দেবে কেন, ঋণ দেবে কেন? ঋণ দেবে তোমার বই খাতা দেখে যে তুমি তোমার লাভ লোকসান আছে কিনা, হ্যাঁ, তোমার লাভ হইলে তারপর দেবে, তাছাড়া দেবে না। হ্যাঁ, সুন্দর সুশৃঙ্খল মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। কি করার জন্যে? সুন্দর সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য। যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো খারাপ দিকগুলো জানা যাবে না। সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন করতে সাহায্য করে। এবার দেখো হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। খেয়াল করো, সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে গুহায় পাথরে চিহ্ন দিয়ে রাখতো। মানে আগে সিস্টেমটা ছিল এমন, হাতের মধ্যে অনেকগুলো পাথর নিলাম। এবার আমি মনে করো ছাগল পালন করি, তো ওই ছাগল মানে একটা করে বের হচ্ছে, তা আমি তখন 1 আর 2 বুঝি না, গেল রেখে দিলাম একটা পাথর, আবার একটা গেল রেখে দিলাম একটা পাথর, আবার একটা গেল রেখে দিলাম একটা পাথর, আমি একও বলতে পারি না। তো আমি দেখলাম কিরে ছাগল তো মানে এখানে 2টা এখন আছে, 2টা পাথর আমার হাতের মধ্যে আছে, তার মানে কি এখনও ঘর থেকে 2টা ছাগল বের হচ্ছে না? ভিতরে যেয়ে দেখলাম 2টা ছাগল মারা গেছে। এখন কথা হচ্ছে, দেখো আমি কিন্তু হিসাব রাখতে পারলাম কিভাবে, দেখছো পাথর দিয়ে গুনে গুনে, তাই না? অথবা একটা ছাগল বের হইলে আমি একটা দাগ দিয়ে রাখলাম গাছের গায়ে, একটা ছাগল বের হইলো বা মাটিতে একটা দাগ দিয়ে রাখলাম, একটা গেল একটা দাগ, একটা গেল একটা দাগ। আবার যখন সারাদিন পরে সন্ধ্যাবেলা প্রাণীগুলো ঘরে ফেরে তখন আমি কি করি, একটা আসলো দাগ দিলাম, আর একটা আসলো দাগ দিলাম, আর একটা আসলো দাগ দিলাম। এবার দেখবো যে আমার যতগুলো দাগ ছিল, মানে সকালবেলা যেগুলো যতগুলো বের হয়েছে ততগুলো দাগ আবার পূরণ হইলো কিনা, না হইলে কি হারাই গেছে, এরকম আর কি। তো গাছের গায়ে গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখতো। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফলাফল মজুদের হিসাব রাখা শিখলো। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়। তাহলে প্রথমে কি হয়েছিল? বিনিময় প্রথা চালু হয়। সমাজ ব্যবস্থা শুরু হইলে মানুষের যখন চাহিদা বাড়ে তখন তারা কি করে, সমাজ বিনিময় প্রথা চালু করে, যে ভাই তোমার তো অনেক চাল উৎপাদন হয় আর আমার তো গম হয়, তো আমি এত গম কি করব, তোমার কিছু চাইলে আমার দাও আর আমি তোমার কিছু গম দিচ্ছি, হয়ে গেল। ভাই তোমার পুকুরে তো অনেক মাছ আছে, আমার তো অনেক ভাত আছে, তাহলে একটা কাজ করো, চাইল আছে, তাহলে আমার 10 কেজি চাইল তুমি নাও আর তোমার অন্তে আমার 2টা মাছ দাও। দুইজনেরই চাহিদা পূরণ হয়ে গেল। বিনিময় বলে এটারে, ঠিক আছে? তোমার যা প্রয়োজন নাই সেটা আমারে দাও আর আমার যা প্রয়োজন নেই সেটা তোমারে দিলাম, তাই না? হয়ে গেল। ওকে, তারপর কি হয়? মুদ্রা। প্রথমে বিনিময় হয়, তারপর মুদ্রা প্রচলন হয়, তারপর কি করলো? পাথর দেয়া শুরু করলো, ছোট ছোট কয়েন পাথর। তার ব্যবসা বাণিজ্য শুরু হয়, ক্রয় বিক্রয়, জমা খরচ, লেনদেন, অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। 1494 সালে লুকা প্যাসিওলি, ইতালীয় গণিতবিদ, দেখো লুকা প্যাসিওলি ইতালীয় গণিতবিদ, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা একটা বই লিখেছিল। 1494 সালের ইতালীয় গণিতবিদ কি, সুম্মা ডি অ্যারিথমেটিয়া জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, উনি এই বইটা লিখেছিল। কে? লুকা প্যাসিওলি লিখেছিল। তো এই বইটা লিখেছিল যাকে লিখেন, এবং এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ, মূলনীতি কি? এই বইয়ের মূলনীতি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। এবং 1494 সালে ডাবল এন্ট্রি সিস্টেম যেটাকে বলা হয়, এই বইটা লিখেছিল। ওকে, তারপর কি বলতেছে খেয়াল করো। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানের উন্নতি হয়। ব্যবসায় যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। তোমার এখন একটা শাখা আছে, তুমি এখন 5টা শাখা করতেছো, 10 বছর পরে পুরো শহরে সব জায়গায় শাখা দিবা, এরকমই তো হয়, তাই না? ব্যবসা বাড়তে থাকে। তো ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত পারিবারিক জীবনে পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী, অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার। মানে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে হিসাব বিজ্ঞান ব্যবহার হয় না। তোমার স্কুলে হিসাব বিজ্ঞান ব্যবহার হয়, সব জায়গায় হিসাব বিজ্ঞান ব্যবহার হয়। তোমার স্কুলে টিচারদের বেতন দেয়,
সেটা খাতা কলমে লেখে না। দেখো 50 বছর আগে বেতন দিচ্ছিল কার কত টাকা, সেটাও খাতার মধ্যে লেখা আছে, সব কিছু লেখা থাকবে। তুমি সারা বছর বেতন দিচ্ছ, 5 বছর আগে তুমি যে বেতন দিচ্ছ সেটাও তুমি হচ্ছে যে জিজ্ঞাসা করলে পেয়ে যাবা, দেখতে পারবা, সব লেখা থাকে হিসাব। এই তথ্য না রাখলে হয় না, তার এই তথ্য রাখাটাই তো হিসাব বিজ্ঞানের কাজ, তাই না? সকল ধরনের প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। মানে বিজ্ঞান ও প্রযুক্তি যত উন্নতি হচ্ছে তত হিসাব বিজ্ঞানের উন্নতি হচ্ছে। কারণ আগে আমরা খাতা কলম হিসাব করতাম, এখন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার হিসাব নিকাশ করি, হিসাব বিজ্ঞানের কাজ করি। বর্তমানে কম্পিউটার যুগে বড় বড় প্রতিষ্ঠান হিসাবের বইয়ের হাতে লেখার পরিবর্তে কম্পিউটারে করা হয়। ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা সহজ হয়ে ওঠে। তারপর কি হিসাব তথ্যের ব্যবহারকারী, একটু খেয়াল করো, অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী। আমি বলেছিলাম না, অভ্যন্তরীণকে এই হিসাব মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যারা কাজ করে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যারা হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করে মানে হিসাব নিকাশ করে, তারাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর এর বাইরের সবাই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। মালিক সেও কিন্তু বাহ্যিক ব্যবহারকারী, কারণ দিন শেষে সে প্রতিষ্ঠানের কাছে কোনো একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে তোর ব্যবসার খবর কি, তার মানে কি মালিক নিজেও প্রতিষ্ঠানে এসে টাকা চায়, তাহলে মালিকও কি প্রতিষ্ঠানের জন্য একটা পাওনাদার বলা যায়, মাথায় রাখবা। সো এটা কিন্তু শুনতে একটা অন্যরকম লাগবে, তারপরে এটা সত্যি কথা, বাহ্যিক ব্যবহারকারী। ওকে, তাহলে দেখো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবার খেয়াল করো, যে প্রতিষ্ঠান এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের মালিক নিজেই কিন্তু ব্যবসা পরিচালনা করে, তাই না? তাহলে মালিককে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী দুই রকমই হয় মালিক। কখন অভ্যন্তরীণ, যখন ব্যবসা প্রতিষ্ঠান ছোট, সে নিজেই মালিক, নিজেই হিসাব রক্ষক। এখন আমি একটা মুদিখানার দোকানদার, এখন আমি যদি 20,000 টাকা বেতনে লোক রাখি, তো আমার সংসার চলবে? তাহলে আমি কি করবো? আমার নিজের হিসাব নিজে করতে হবে না? নিজের খাতায় নিজে লিখতে হবে না? তাহলে আমিই মালিক, আমি আবার হিসাব নিকাশ করি, আমি দিন শেষে নিজেকে জবাবদিহি করি, তাহলে আমি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। বুঝতে হবে জিনিসটা। তাহলে মালিক ব্যবস্থাপক। আবার দেখো হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান যারা, তারা কিন্তু মালিক ব্যবহারকারী না, মাথায় রাখতে হবে, অভ্যন্তরীণ ব্যবহারকারী না। হিসাবরক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট হিসাব বিবরণী তৈরি করেন। ব্যবসার মালিক এবং তার ব্যবস্থাপক এসব হিসাব বিবরণী থেকে ব্যবসার লাভ ক্ষতি, আর্থিক অবস্থা, পরিমাণ ও পরিবর্তন জানতে পারেন, ফলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারে। বাহ্যিক ব্যবহারকারীকে, যে বেড়ায় তোমার ঋণ দেওয়ার জন্যই পাগল হয়েছে ভাই, ঋণ নেন, ওই বেড়ায় হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী, ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। সেটা ব্যাংক হতে পারে, গ্রামের গণ্যমান্য মহাজন হতে পারে, সরকার একটা কি বাহ্যিক ব্যবহারকারী। সে খালি শুল্ক, ভ্যাট, কর, এগুলো আয় কর, এগুলো তোমার উপর নির্ভর, তোমার কাছ থেকে নেবে কিভাবে? তোমার হিসাব নিকাশ দেখে। তারপর কি পাওনাদার, যে তোমার কাছে টাকা পায় তাকে বলা হয় পাওনাদার, আর তুমি যার কাছ পাও তাকে দেনাদার বলা হয়। এছাড়া হিসাব নিরীক্ষক মানে কি, যিনি তোমার সব খাতাপত্র ঘেটে ঘেটে দেখবে যে তোমার হিসাব নিকাশ ঠিক আছে কিনা, উনি হচ্ছে নিরীক্ষক। বিনিয়োগকারী, ভোক্তা। বিনিয়োগকারী কি, যে বেড়ায় তোমার টাকা দিতে চায় ব্যবসা করার জন্য, ভাই আপনার তো দোকানে একটা ফ্রিজ দরকার, আপনি একটা কাজ করেন, আমার থেকে 50,000 টাকা নেন। মনে করে একটা এনজিও মানে কি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ব্যবসা উদ্যোগে পাবা। তো এনজিও থেকে এসে বলতেছে ভাই আমাদের সমিতি থেকে আপনি 50,000 টাকা নেন, একটা হচ্ছে ফ্রিজ কিনেন, আপনার প্রচুর পরিমাণে আইসক্রিম বিক্রি হবে সামনে। এটা কি বিনিয়োগকারী, ওই প্রতিষ্ঠান হচ্ছে বিনিয়োগকারী, উনি বিনিয়োগ করে আমার থেকে উনি মুনাফা নিবে, বিনিয়োগকারী। ভোক্তা, যিনি ভোগ করে, আমার দোকান থেকে যারা পণ্য কিনে খায় ওরাই হচ্ছে আমার ভোক্তা, পণ্যের ভোক্তা। তাহলে নিরীক্ষক মানে কি, যারা হিসাব নিকাশ দেখে যে ওনার হিসাব নিকাশ ঠিক আছে কিনা, কথা কি ওনার হিসাব নিকাশ ঠিক আছে কিনা এটা দেখে। অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। তাহলে হিসাব তথ্য ব্যবহার করে কারা, মাথায় রাখতে হবে, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী, নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা, অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ। এবার দেখো সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থাপনার সম্পর্ক, হিসাব ব্যবস্থার সম্পর্ক। দেখো সমাজ ও পরিবেশের সাথে, আমরা যে সমাজে বসবাস করি, আমরা যেখানে বসবাস করি সেটা হচ্ছে একটা সমাজ, তাই না? এই সমাজের ভালো খারাপ সব কিছু কিন্তু হিসাব বিজ্ঞান দেখে। হিসাব বিজ্ঞান নির্দিষ্ট সময় পর বলতে পারে যে এতগুলো টাকা এই এলাকার পিছিয়ে ব্যবহার করা উচিত, তাই না? যে এখানে গাছগাছালি লাগাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো হিসাব বিজ্ঞানের কাজ, হিসাব বিজ্ঞান এগুলো করে, তাই না? এগুলো হিসাব নিকাশ রাখে। হিসাব বিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের জন্যই ব্যবহার করা হয় না, মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের কর্তৃক সমাজ এবং পরিবেশের যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেদিকটাও অবদান রাখে। নিচে উদাহরণগুলো থেকে সমাজ ও পরিবেশ সম্পর্কে আমরা জানবো আর কি। দেখো
জলবায়ু রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে। দেখো জলবায়ু রোধে মানে ওই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর, হ্যাঁ, তো জলবায়ু রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষক তার হিসাব রাখবে। সে হিসাব থেকে বোঝা যাবে ব্যবসার মালিক সমাজ এবং পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ। আমরা একটা প্রতিষ্ঠানে যেই দেখি যে 1,00,000 টাকা রাস্তা সংস্কার করছে, কোথায়? ফ্যাক্টরির সামনে একটা রাস্তা ছিল, নষ্ট রাস্তা, সেটা রক্ষণাবেক্ষণ করছে, রিপেয়ার করছে। তো আমরা কি দেখে বুঝলাম? হিসাব বিজ্ঞান দেখে বুঝলাম, বই দেখে বুঝলাম যে এই প্রতিষ্ঠান 1 কোটি টাকা একটা রাস্তা করে দিছে, সেখান থেকে সাধারণ মানুষ হাঁটাহাঁটি করে। তাহলে আমরা কি হিসাব বিজ্ঞান দেখে বুঝতে পারলাম, এবং হিসাব বিজ্ঞানী তো হিসাবটা রাখছে যে সে কি পরিমাণ টাকা সাধারণ মানুষের জন্য ব্যয় করে, তাই না? বুঝতে হবে। দেখো, বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক ব্যয় করে থাকে। তাহলে বায়ু দূষণ রোধে কারা ব্যয় করে? তেল কোম্পানি, মাথায় রাখতে হবে। তারপর দেখো, শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশের পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতি করে। ব্যবসায়ের মালিক ও ব্যবস্থাপক হিসাবরক্ষককে এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয় এবং এ বিষয়ে সরকারের নিয়ম নীতিকে অনুসরণ করে চলতে হয়। এবার দেখো, পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা হলো না, যত সম্ভব কম বিদ্যুৎ খরচ করা যায়, যন্ত্রপাতির, হ্যাঁ, তারপর কি বলছে, যন্ত্রপাতির শব্দ কম হয়, আবর্জনা সঠিক স্থানে ফেলতে হয়, এসব কাজ করার জন্য কিছু অর্থ খরচ করতে হয়। এই খরচটা কে করে? হিসাব বিজ্ঞান করে। হিসাব বিজ্ঞানের মাধ্যমেই তো হিসাবগুলো করতে হয়, তাই না? প্রতিটি প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের জন্য কিছু কাজ করতে হয়। সমাজে মানে আমরা একটা প্রতিষ্ঠান যে এলাকার মধ্যে থাকে, ওই এলাকার, ওইটা হচ্ছে সমাজ প্রতিষ্ঠানের জন্য। যেমন ওই হলো তোমার এলাকায় সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান তোমার উপজেলায়, তো অ্যানাউন্স করে দিছে যারা জিপিএ 5 পাইছে এই উপজেলায় তাদেরকে একটা বৃত্তি দেওয়া হবে, বা একটা ক্রেস্ট দেওয়া হবে, একটা পুরস্কার দেওয়া হবে। তো মনে করে 500 জন A+ পাইছে, তো 500 জনকে একটা আয়োজন করলো, কিছু খাওয়াইলো, বা একটা করে ক্রেস্ট দিল, একটা পুরস্কার দিল, তাহলে হয়ে গেল না? মেধাবৃত্তি প্রদান করলো, গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করলো। এই জন্য প্রতিষ্ঠান বছরে কত টাকা খরচ করলো তার হিসাব কিন্তু হিসাব বিজ্ঞান রাখে। দেখো, মূল্যবোধ সৃষ্টিতে জবাবদিহিতা প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ হলো ব্যক্তি বা সমাজের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতি সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোন বিষয়ে ভালো মন্দ বিচার করে ভালোকে গ্রহণ করে এবং মন্দকে বর্জন করে। তো এটা আমরা বলতে পারি যে মানদণ্ডের ভিত্তিতে মানুষ ভালোকে গ্রহণ করে এবং খারাপকে বর্জন করে, সেটাই কি? মূল্যবোধ। যে মানদণ্ডের দ্বারা বা যে মানদণ্ডের মাধ্যমে ভালোকে গ্রহণ করে এবং খারাপকে বর্জন করে, সেটাই কি? মূল্যবোধ। তো সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি, যদি হিসাব বিজ্ঞানের কথা মতো একটা প্রতিষ্ঠান চলে, তাহলে আর্থিক দুর্নীতি হবে না। কি হবে না? আর্থিক দুর্নীতি হবে না, জালিয়াতি হবে না, সম্পদ এর উপর নিয়ন্ত্রণ থাকবে না। ঠিক আছে, বুঝতে হবে এটা। ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি। হিসাব বিজ্ঞান তোমাকে বারবার মনে করাই দেবে। আমরা যখন অ্যালার্ম দিয়ে ঘুমাই না, 8-10টা অ্যালার্ম দিয়ে তুই সকালবেলা ওঠার জন্য স্কুলে যেতে হবে, তো অ্যালার্ম যে দেই, বা আমাদের বাবা মা কিন্তু অ্যালার্ম দিয়ে ঘুমায়, অনেক আমার মা অ্যালার্ম দিয়ে ঘুমায়। কেন? ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়, রান্নাবাড়া করতে হয়, নাস্তা তৈরি করতে হয়। তো দেখো, ফোন কি করে? অ্যালার্ম দিলে ফোন কি করে? 10 মিনিট পর মনে করাই দেয়, ওঠো, 10 মিনিট পর মনে করাই দেয়, তাই না? তো হিসাব বিজ্ঞান যখন ব্যবহার করো তখন তোমাকে মনে করাই দেবে 10,000 টাকা কিন্তু পাবে, পরিশোধ করতে হবে, 20,000 টাকা পাবে, পরিশোধ করতে হবে, ওই ব্যক্তি 50,000 পাবে, পরিশোধ করতে হবে। হিসাব বিজ্ঞান এটা করে। হ্যাঁ, তারপর কি? ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি করে। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি। সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ধর্মীয় মূল্যবোধের অংশ। অর্থাৎ কোনো কিছু অতিরিক্ত ব্যয় করা। জানো তো, যে অতিরিক্ত অপচয় করে আল্লাহ তাআলা তার সাথে কিয়ামতের সময় কথা বলবে না, হাসরের ময়দানে আল্লাহ তার সাথে কথা বলবে না। কার সাথে? যে কি করে? অপচয় করে, অতিরিক্ত ব্যয় করে। মাথায় রাখবে এটা। ওকে। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি। সমাজের প্রতি অনেক দায় আছে, যেমন সরকারের রাষ্ট্রের প্রতি সময় মতো ভ্যাট দেওয়া, সময় মতো ট্যাক্স দেওয়া, এগুলো কি হচ্ছে তোমার আয়কর প্রদান করা, এগুলো তো হিসাব বিজ্ঞানের কাজ, তাই না? সরকারকে আমার নিয়মিত ট্যাক্স প্রদান করাইতে হচ্ছে, আমি একজন নাগরিক। ট্যাক্স মানে কি? আমার কত টাকা ইনকাম হলো তার উপর একটা আয়কর দেওয়া, আবার আমি যে ব্যবসা করতেছি সেই ব্যবসার আয়কর দেওয়া, তাই না? ট্যাক্স দেওয়া। জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ করে। সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকলে সম্ভাব্য শাস্তি ও দুর্নামের ভয়ে প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল তসরুপ
প্রতারণা সহ বিভিন্ন অনিয়মের প্রবণতা হ্রাস পেতে পারে। আচ্ছা, জবাবদিহিতা হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান জবাবদিহিতা করে। কোনো কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলে কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা হয়। মানে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন, কে কি কাজ করলো না করলো সব তো হিসাব বিজ্ঞানে লিখে রাখা হয়, তাই না? এখন কথা হচ্ছে, যদি কোনো একটা সমস্যা হয় তাহলে কিন্তু ওই যে লিখে রাখা হয় এই কারণে তারে ধরা যায় যে আপনি এই কাজটা কেন করলেন, এটা তো না করতে পারতেন, এটা আপনার দায়ী, বুঝতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা। ভিতরের অনেক জবাবদিহিতা করে, ভিতরের অনেক কাজ কাম। আধুনিক কেন্দ্রীয় বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় আয় ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে পূর্ণ ক্ষমতা দেয়, মানে একজন ব্যক্তির উপর ক্ষমতা দেয়, তারপর সে পুরো প্রতিষ্ঠান চালায়। মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা। হ্যাঁ, প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ ও ব্যবস্থাপনা নিয়োজিত ব্যক্তিবর্গের এই মর্মে জবাবদিহি করতে হয় যে প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কিনা, বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রচলিত মুনাফার সঙ্গতি রক্ষা হয়েছে কিনা, মানে হচ্ছে কত টাকা মুনাফা হওয়ার কথা কত টাকা হয়েছে সেটাও সহজে জানা যায়। সরকারের নিকট জবাবদিহিতা। সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন নিয়ম নীতি যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা, মানে হিসাব বিজ্ঞান দেখে বোঝা যায় যে ওই প্রতিষ্ঠান সরকারের নিয়ম মানলো কিনা। এগুলো একটু পড়বা, পড়লে অনেক কিছু শিখতে পারবা। তো দেখো, হিসাব বিজ্ঞান সমাজে, দেখো একটু ভালো করে খেয়াল করো। হিসাব বিজ্ঞান কি? সমাজে একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে। খ নম্বর বলতেছে কি, উৎপাদন ব্যবস্থার আলোচনা করে। পণ্য ক্রয় এবং বিক্রয়ের হিসাব রাখে। একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আর্থিক ফলাফল নিরূপণ করে। একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আর্থিক ফলাফল নিরূপণ করে। হিসাব বিজ্ঞানের মূল কাজ কি? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। তাহলে এটা কি? ঘ নাম্বার। তারপর দেখো, কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায়? কিসে বলো? সম্পদ ক্রয়ের ফলে, সঠিক সিদ্ধান্ত নিলে, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে, পণ্য ক্রয়ের বলছিলাম না, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে। তুমি উড়াধুরা খরচ করলাও, 50 টাকা যায় 500 টাকা খরচ করলাম, তুমি লাভ লোকসান পাবা খুঁজে জীবনও পাবা না, ব্যবসা থেকে পালাতে হবে। একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে কে? মালিক একটা অভ্যন্তরীণ। আপাতত আমরা ছোট ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করতেছি যে মালিক একটা কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী। ব্যবস্থাপক একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঋণ প্রদানকারী, যে বেড়ায় আমার ঋণ দেবে ও হচ্ছে বাইরের, ও খালি দিন শেষে হিসাবটা দেখবে যে আমার প্রতিষ্ঠান ভালো না খারাপ, ঠিক আছে? ঋণ প্রদানকারী মানে যে ঋণ দেয়। তা আমি কি ঋণ দেবো প্রতিষ্ঠানে? আমার প্রতিষ্ঠানে ঋণ দেবে কে? বাইরের কোনো ব্যাংক কিংবা হচ্ছে কোনো এনজিও, কোনো সমিতি, তারা আমার ঋণ দেবে, তাহলে তারা হচ্ছে বাহ্যিক। আর মালিক আর ব্যবস্থাপক, তার মানে 2 ও 3, এই যে 2 ও 3, গ নম্বরটা উত্তর। বিজ্ঞান ও প্রযুক্তি হিসাব রক্ষণের সংকুচিত করে, মানে ছোট করে, তাই করে না। হিসাব রক্ষণের গতি রোধ করে, মানে গতি থামাই দেয় না। গতি কেমনে থামাবে? প্রযুক্তির কারণে তো আরও হিসাব রক্ষণের উন্নতি ঘটায়। হিসাব রক্ষণকে ব্যয়বহুল করে তুলে না, বরং আরও কম করে দেয়। হিসাব রক্ষণের উন্নতি ঘটায়। উন্নতি মানে কি? আগে যেসব প্রতিষ্ঠান হিসাব রাখতো না এখনও রাখে, কারণ কি? কারণ কম্পিউটারের মাধ্যমে রাখবে, টুকটুক করে হিসাব করে রেখে দিচ্ছে, শেষ, তাই না? হিসাব বিজ্ঞানকে কী নামে অভিহিত করে? তথ্য ব্যবস্থা। মুখস্থ করতে বলছিলাম, তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে মালিক, কর কর্তৃপক্ষ, ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক। দেখো, মালিক তো অভ্যন্তরীণ ব্যবহারকারী, ব্যবস্থাপক ম্যানেজার উনি তো নিজেই সব কিছু করে, উনি তো আরও সবচেয়ে বড় অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর অভ্যন্তরীণ নিরীক্ষক মানে আমার প্রতিষ্ঠানের তথ্য দেখার জন্য আমারই একজন নিরীক্ষক আছে, যিনি আমার সবসময় ভুল ধরে, উনি হচ্ছে কি? অভ্যন্তরীণ নিরীক্ষক। তাহলে এই কর, মানে কর যিনি কর হচ্ছে নেয় আমার থেকে, উনি তো আমার হিসাব দেখবে বছর শেষে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, নিয়ে তারপরে কর ধরবে। তাহলে উনি বাহ্যিক, উনি বাইরের ব্যক্তি, হ্যাঁ, উনি বাহিরের ব্যক্তি। তারপর দেখো, সেবামূলক অমূল্যোপযোগী প্রতিষ্ঠানের উদাহরণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা না সামাজিক সংঘ, ক্লাব। সামাজিক সংঘ কি? ক্লাব। তাহলে 1 ও 3, 1 এবং 3 কোনটা? এই যে খ নাম্বার। আর বিজ্ঞাপনী সংস্থা বিজ্ঞাপন দেয়, ওরা তো টাকার বিনিময়ে, ওরা অমূল্যোপযোগী কীভাবে? টিভি চ্যানেল বিজ্ঞাপন দেয় না, পত্রিকা বিজ্ঞাপন দেয় না, টাকা নেয়, টাকা ছাড়া কি ওরা বিজ্ঞাপন দেবে? তাহলে ওদের এটা কি? মুনাফা। ওরা লাভ করার জন্য ব্যবসা করতেছে। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? আর্থিক অবস্থা আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক অবস্থা আর্থিক ফলাফল নির্ণয় করা। ব্যয় নিয়ন্ত্রণ না, জালিয়াতি প্রতারণা রোধ না, আর্থিক বিবরণী তুলনা, এগুলো অনেক পরের কাহিনী ছিল। প্রথম কাহিনী অন্যতম প্রধান ছিল আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নিরূপণ করা। আমরা পরবর্তীতে অধ্যায় 2 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস দেখার পরে তোমার মতামত কি সেটা তুমি অবশ্যই কমেন্টে জানাবে। কারণ তুমি যখন কমেন্ট করবে তখন ইউটিউব ভাববে
যে হয়তো এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, এই কারণে উনি কমেন্ট করেছে, অথবা তুমি লাইক দিলে ইউটিউব ভাববে যে লাইক কেন দিল, নিশ্চয়ই এই ভিডিওটা ভালো এবং আরও অনেক স্টুডেন্ট এটা দরকার আছে, তাহলে এই ক্লাসটা আমি আরও 5 জনের কাছে দিই, ওর মতো স্টুডেন্ট যারা। এই জন্য একটু কষ্ট করে হলো লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কমেন্ট একটু জানাই দিও ক্লাসটা কেমন লাগলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসের ভিডিও মানে নেক্সট চ্যাপ্টারের ভিডিও চলে আসবে। নেক্সট চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু জানতে হবে, অনেক অঙ্ক টঙ্ক হ্যান ত্যান অনেক কিছু আছে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।